বন্ধুরা, রামেশ্বরম থেকে ট্রেনটি 6:30টার সময় ছাড়লো এবং এটা পৌঁছাবে হচ্ছে একেবারে আগামীকাল ভোর 4:10-এ। সেই মতো ট্রেনটা কিন্তু অলরেডি 4:10-এ কন্যাকুমারী স্টেশনে পৌঁছে গেছে। ছোট্ট স্টেশন এবং সবাই দেখো যে যার মতো হোটেলের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমিও তাই, আমার হোটেল বুকিং ছিল, তো আমি স্টেশনের বাইরে এখন যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তো স্টেশনে দেখো দেখাচ্ছি কন্যাকুমারিকা, ছোট্ট একটা স্টেশন। এইখানে সবাই সবার মতো হোটেলে যাচ্ছে। 4:10 বাজে, এখনও ফর্সা হয়নি। তো আমি এখানে এলাকার মানুষজনকে আমার হোটেলের অ্যাড্রেস জিজ্ঞেস করে চলে এলাম ফাইনালি আমার হোটেল স্প্যারোতে। অনেকটাই দূর, কিন্তু আমাকে অটোওয়ালা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। তো যাই হোক, আমার হোটেলের লোকেশনটা দেখো কি সুন্দর, চারিদিকে সবুজ সবুজে সবুজ, পাশে একদম স্টেশন দেখাচ্ছি। দেখো স্টেশনের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো স্টেশনে একদম নিকটে। তো চারিদিক সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমার হোটেল, এসি হোটেল স্প্যারো। কারণ কন্যাকুমারীতে প্রচণ্ড গরম, এসি হোটেল না নিলে কিন্তু এই অক্টোবর মাসেই প্রায় গা পুড়ে যাওয়ার মতো অবস্থা, প্রচণ্ড গরম এখানে। সেহেতু তোমরা আসলে কিন্তু অবশ্যই এসি হোটেল বুকিং করে আসবে, এবং এখানে রেট কিন্তু টাইম ভ্যারি করে, সেই কারণে রেট টাইম বললাম না। এবং এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এই যে আমার ঘর, এবং খুব সুন্দরভাবে আমি ঠিক পরের দিন ভোরবেলায় আমাদের হোটেলের একজন ভাই ছিল, সে আমাকে পিক অ্যান্ড ড্রপ করে যেখানে যেখানে যেত আমাকে নিয়ে যেত, এবং পার ড্রপে সে 50 টাকা করে আমার কাছে নিত। আমার কোনো অসুবিধা নেই, আমাকে সে যখন বলতাম সে নিয়ে যেত। তো সকালবেলা আমি সানরাইজ পয়েন্টে তার গাড়িতে করে যাচ্ছি এই হোটেল স্প্যারো থেকে। তো দেখতে পাচ্ছ অনেকটাই ঠান্ডা লেগেছে। তো সেই কারণে আমি এই সকালবেলায় এই ভোরবেলার প্রত্যুষে তার সাথে আমি কিন্তু দেখো দেখাচ্ছি অন্ধকারে বিবেকানন্দ রক সবই দেখাচ্ছে, ফর্সা হয়নি, আস্তে আস্তে একটু ফর্সা হচ্ছে। তো এইবার আমি কিন্তু সবাই যে কারণে দাঁড়িয়ে আছে এখানে এই সানরাইজ পয়েন্টটা দেখার জন্যে। তো সানরাইজ পয়েন্টে দেখতে পাচ্ছ সবাই যে যার মোবাইল নিয়ে সানরাইজটাকে তার মুঠো ফোনে বন্দি করার চেষ্টা করছে। এটা কিন্তু কন্যাকুমারিকার একটা বিশেষ একটা দৃশ্য, সবাই এটাকে তুলবার জন্য মোবাইলে আবদ্ধ করার চেষ্টা করছে। আমিও কিন্তু তার বাইরে না। দেখো কত হাজার হাজার লোক এই সানরাইজটাকে নিজের মোবাইলে মানে মুষ্টিবদ্ধ করার জন্যে বিভিন্ন রকম চেষ্টায় আছে, এবং প্রচুর ভিড় এখানে। তা আমিও যথারীতি এই সমস্ত যেদিকে ভিড় দেখলাম কম, ওইদিকটা ভিড়টা বেশি। তো সেই কারণে এইদিকে এসে আমি কিন্তু সানরাইজের যতটা পারলাম আমার মোবাইলে আমি সেটাকে মুষ্টিবদ্ধ করলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর ভোরবেলায় ভারতবর্ষের শেষ প্রান্ত, ভারতের একদম শেষ বিন্দু, লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া যাকে বলে, কন্যাকুমারীতে সূর্য উদয় হচ্ছে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ একটা বিন্দুর মতো, একদম যেন মনে হচ্ছে জলের তল থেকে, সমুদ্রের তল থেকে বেরোচ্ছে। একটা অসাধারণ দৃশ্য বন্ধু। এই দৃশ্য না দেখলে সামনাসামনি তোমাদেরকে কীভাবে বোঝাবো আমি। এরপর দেখার পর চলে এলাম জেটি পয়েন্টে। জেটি পয়েন্টটা পাশেই। এখান থেকে বিবেকানন্দ রক যেতে গেলে লঞ্চে করে যেতে হয় 300 টাকা এবং 100 টাকা, দূর প্রকার লাইন পড়ে। তো সেদিনকে যেহেতু 12টা পর্যন্ত খোলা, সেহেতু প্রচণ্ড লাইন হয়েছিল 300 টাকার লাইনে। তো সেই লাইনে দাঁড়িয়ে কোনো মতে আমি টিকিটটা পেয়ে গেছি, এবং দেখতে পাচ্ছ লঞ্চে এসে বসলাম। এবং এই লঞ্চটা কিন্তু সমুদ্রের যে মাঝখানটায় বিবেকানন্দ রক, যেখানে স্বামীজি চিকাগো শহর যাওয়ার আগে 1892 সালে যে তিনি বক্তব্য রাখার আগে 3 দিন কিন্তু এই শিলার মধ্যে বসে তিনি ভারতের উত্তর দিকে তাকিয়ে তিনি ধ্যান করেছিলেন। তা আমার পরম সৌভাগ্য, ভগবানের কাছে আমি অসীম কি বলবো কৃপা, আমি এই জায়গায় আমি যেতে পেরেছি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে। স্বামীজির সেই প্রস্তরের নিচে বসে আমি ধ্যান করেছি, এটা আমার কাছে পরম পাওনা। আমি আস্তে আস্তে চলে এলাম কিন্তু দেখো বিবেকানন্দ রকে, সমুদ্রের ঠিক মাঝখানে, এবং স্বামীজি এইখানে একটা দেখো শিলা আছে, শিলাটা আমি দেখাচ্ছি। এই শিলার উপর বসে তিনি কিন্তু ধ্যান করেছিলেন 3 দিন ধর্মসভায় বক্তব্য রাখার দেখতে যাওয়ার প্রাক মুহূর্তে। তো আমি তোমাদের সেই জায়গায় পুরো খুঁটিয়ে সমস্ত জায়গা আমি বিবেকানন্দ রকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু একটা অদ্ভুত হাওয়া দিচ্ছে। এবং পাশেই দেখো এখানে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, মানান উপসাগর, 3টে সাগরের 3টে রং। কারণ
এটা উত্তাপের জন্য এই রঙটা এরকম হয়। দেখো কোনো সাগরটা নীল, কোনোটা ঘোলা। আর এই যে প্রস্তরটা দেখছো, এই প্রস্তরটাতে স্বামীজি বসে ধ্যান করেছিলেন। সেটা কিন্তু কাউকে বসে দেওয়া হয় না, দড়ি দিয়ে ঘেরা থাকে এবং ওং লেখা আছে। এরপরে কি দেখো, তামিল কবি ধীরুভাল্লাম তার একটা বড় মূর্তি আছে। তো সেই মূর্তিটা দেখার জন্যে আমরা, স্ট্যাচুটা দেখার জন্যে আমরা উপরে উঠছি। এবং এই তামিল কবি থিরুভাল্লাই এবং বিবেকানন্দ রকের মাঝখানে একটা গ্লাস ব্রিজ নতুন হয়েছে। সেই গ্লাস ব্রিজটা আমি তোমাদের দেখাচ্ছি। সেই গ্লাস ব্রিজের মধ্যে হাঁটতে ভীষণ ভয় লাগছে, নিচে সমুদ্রটা দেখা যাচ্ছে, কিন্তু তবুও ওই গ্লাস ব্রিজের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। তো সেই তোমাদেরকে আমি বিষয়গুলো দেখালাম। এরপর এটা দেখে আমরা চলে এলাম কন্যা মায়ের মন্দিরে, যার নাম অনুসারে জায়গাটার নাম কন্যাকুমারী, কন্যা মাতার মন্দিরে। তো বেশি ভিড় হয় না। আর আজকে কন্যা মাকে বাইরে বের করা হয়েছে, তার একটা নগর পরিক্রমা হবে, তার ভিডিও আমি এর পরে আমি নিশ্চয়ই দেবো, দেখবে। তো কন্যা মাকে আজ মন্দির থেকে বাইরে একদম বের করা হয়েছে। দেখতে পাচ্ছ কন্যা মাকে দেখাচ্ছি, ঠাকুরমশাইরা দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে আমরা যে যার মতো পুজো দিলাম এবং ঠাকুরমশাইরা কিন্তু তাদের পুজোটা নিয়ে মার কাছে সমর্পণ করলেন। এবং এইভাবে আস্তে আস্তে আমরা কন্যা মায়ের ওখান থেকে দেখে আমরা চলে এলাম গান্ধী মণ্ডপম। আজকে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। এখানে মহাত্মা গান্ধীর চিতাভস্যের কিছুটা অংশ রাখা হয়। এই জায়গাটার নাম হচ্ছে গান্ধী মণ্ডপম, অর্থাৎ মহাত্মা গান্ধীর একটা মিউজিয়াম সমুদ্রের ধারে করা আছে। তোমরা কন্যাকুমারীতে আসলে অবশ্যই এই গান্ধী মণ্ডপমটা ভিজিট করবে, অনেক কিছু দেখার আছে। এরপর আমি চলে গেলাম একটা লোকাল ট্রাভেলের কাছে। একটা ন্যূনতম আর কি একটা টাকা লাগে, অর্থাৎ বেশি টাকা না, 300 টাকা মতো নেয়। তো আমি একটা অটো করে সেই ট্রাভেলের সাথে আগেই কথা বলেছিলাম। তা সেই অটোটাও সেই যে ট্রাভেলের যে ভদ্রলোক তিনি ঠিক করে দেন এবং তিনি আমাদের একটা বাসে করে সেই ট্রাভেলের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেন। আমরা চলে এলাম প্রথম আমাদের যে সাইট সিনের প্রথম পয়েন্ট, অর্থাৎ ওয়াক্স মিউজিয়াম। এর টিকিটের মূল্য হচ্ছে 250 টাকা। তো ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে একদমই যাওয়ার নিয়ে নেই, সেই কারণে এটা আমি আর তোমাদের দেখালাম না। তারপরে আমরা চলে এলাম একটা প্রাচীন শিব মন্দিরে। প্রাচীন শিব মন্দিরে এখানে কিছু গাই আছে, তাদেরকে খাওয়াতে হয়। ঘাসপালা খাওয়ালে পাপ স্খলন হয় এবং পুণ্য হয়, আমিও খাওয়ালাম। তো এরপর সেই প্রাচীন শিব মন্দিরটা আমি দেখিয়ে আবার আমাদের যে ট্রাভেলের বাসে উঠে বসলাম, ড্রাইভারের পাশে চলে এলাম। এখানে আরেকটা মন্দির কন্যাকুমারীতে আসলে অবশ্যই আসবে। রামায়ণ নিয়ে এখানে চর্চা হয়, বড় বড় বই সব কিছু রামায়ণ সম্পর্কে লেখা আছে। এই জায়গাটার নাম হচ্ছে ভারত মাতার মন্দির। এটার টিকিট কাটতে হয়, এরও টিকিট প্রায় 20 টাকা করে। কেটে আমরা ভেতরে প্রবেশ করছি। প্রচণ্ড গরম, পা পুড়ে যাচ্ছে, জুতো বাইরে খুলে যেতে হয়। এবং এই ভারত মাতার মন্দিরে আমি তোমাদের অনেক কিছু দেখাবো এবং সেই দেখিয়ে এখন কিন্তু আমরা ভারত মাতার মন্দিরটাকে টোটাল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত রকমের ভালো ভালো মূর্তি রয়েছে এবং একটা বিশাল আকার একটা মানে পঞ্চমুখী হনুমানের কালো মূর্তি রয়েছে। এবং দেখতে পাচ্ছ সব আর্টিফিশিয়াল জীবজন্তু করে একটা বাগান করা আছে। সেই সাথে শ্রীরামচন্দ্র এবং আমাদের দেখতে পাচ্ছ হনুমানজির একটা মন্দির রয়েছে। প্রণাম করে ভেতরে আমাদের এগোতে হবে। এগিয়ে ভেতরে রামায়ণ নিয়ে এই যে শ্রীরামচন্দ্রের এইখানে করে আমরা তাকে দর্শন করে আমরা বাসে উঠছি পরবর্তী গন্তব্য যাওয়ার জন্য। কারণ সময় একদমই কম দিচ্ছে ট্রাভেলাররা, সেই কারণে আমরা বাসে উঠে যাচ্ছি পরবর্তী যে পয়েন্ট সেখানে যাওয়ার জন্যে। তো চলো বন্ধু, বাসে উঠে বসলাম, দেখি পরবর্তী কোন জায়গায় নিয়ে যায়। ড্রাইভার সাহেবকে বললাম, তিনি তো আমাদের বাংলা দূরের কথায় হিন্দিই বোঝে না, ইংলিশ বোঝে না, অনলি তামিল ছাড়া কিছু বোঝেই না। তো যাই হোক, তাকে আকার ইঙ্গিতে বোঝালাম। সে বললো পরের একটা ডেস্টিনেশন আসছে, আমাদের দেখাবে। তো বলতে বলতে আমাদের নিয়ে এলো আর একটা ডেস্টিনেশনে। এটা হচ্ছে আরও একটা পবিত্র মন্দির এবং চারিদিকে দেখতে পাচ্ছ পাহাড় জঙ্গলের মাঝখানে একটা মন্দির। এখানে জুতো রেখে ভেতরে যেতে হবে। সাদা রঙের সাই বাবা মন্দির, অর্থাৎ কন্যাকুমারীতে একটা পবিত্র সাই বাবার মন্দির আছে। অসাধারণ সাই বাবার মন্দিরটা। তো কোনোদিন তোমরা যদি আসো অবশ্যই সাই বাবার মন্দিরটা ভিজিট করবে। যত বলবো তত কম হবে। সাই বাবার মন্দিরটা চারিদিকটা ঘুরে ঘুরে আমার ক্যামেরাম্যানকে বলছি একটু ঘুরে ঘুরে দেখাও। তো সে যথেষ্টভাবে দেখাবার চেষ্টা করছে। সাই বাবার মন্দিরটা দেখো, উত্তর দিকে বিভিন্ন পাহাড় জঙ্গলে ভরা এবং মাঝখানে এরকম একটা রাস্তা এবং এই রাস্তার ধারে সাদা দুধের মতো সাদা এই মন্দির
এবং এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আমাদের উপরে উঠতে হয়। কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ না, তবুও আমি তোমাদের দেখাবো বলে নিজের রিক্সে লুকিয়ে লুকিয়ে আমি ক্যামেরা করেছি, যদিও সিকিউরিটি এসে আমাকে দুবার বকেছে। তা যাই হোক, এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণু মন্দির, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মন্দির, শুধু বিষ্ণু না, ব্রহ্মা বিষ্ণু মন্দির। এই মন্দিরে তোমাদেরকে নিয়ে আসলাম। এই দেখতে একটা রামেশ্বরম মন্দিরের মতো দেখতে। এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ মন্দির। এখানকার বিশেষত্ব কি, এই মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাকে খালি গায়ে প্রবেশ করতে হবে। তো আমরা যে জামা বা আমরা পাঞ্জাবি পরেছিলাম, সেই পাঞ্জাবিটা খুলে খালি গায়ে জাস্ট যে পায়জামাটা পরেছিলাম ভিতরে ঢুকেছি, নাহলে খালি গায়ে না হলে এই মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। তো সেহেতু এই মন্দিরের ভেতরে ঢুকে দর্শন করে আমি কিন্তু আমার সাধ্যমতো পুজো দিয়ে আমি কিন্তু এই মন্দিরের বাইরে যে জুতোরা রেখেছিলাম সেখানে আসলাম। এইবার এইভাবে আমরা আবার একটা ডেস্টিনেশনে পৌঁছালাম। এই ডেস্টিনেশনটাও নাম কি জানো? এই ডেস্টিনেশনটার নাম হচ্ছে, এটাই আমাদের হয়তো শেষ পয়েন্ট, এটার নাম হচ্ছে বালাজি মন্দির। অসাধারণ একটা, যেমন তিরুপতি যে বালাজি আছে তারই সংস্করণে বানানো অসাধারণ একটা মন্দির, কিন্তু এর ছবি তুলতে দেয় না, আমাকে একটু ভিতরে ছবি তুলতে দেয়নি। এই মন্দিরের যে বালাজি মন্দিরের যে বাইরের শোভা অসাধারণ। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে। ধন্যবাদ।